প্রতি বছর বাংলাদেশের প্রচুর পরিমাণের বৃত্তির ব্যবস্থা করছে, অর্থাৎ ফুল স্কলারশিপ দিয়ে চীন দেশে এখন আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা পড়তে যাচ্ছে। সেখানে যাওয়ার সৌভাগ্য আমারও হয়েছিল, আমিও ঠিক একইভাবে গিয়েছিলাম। প্রিয় দর্শক, যখন শীতের জড়তা কাটিয়ে প্রকৃতিতে বসন্তের আগমনী গান বাজে, ঠিক তখনই পার্শ্ববর্তী দেশ চীনে শুরু হয় এক মহা আয়োজন, বসন্ত উৎসব। চীনের সবচেয়ে বর্ণিল আর প্রাণবন্ত উৎসব বসন্ত উৎসব বা চীনা নববর্ষ। এটি শুধু একটি ক্যালেন্ডারের পরিবর্তন নয়, বরং 150 কোটি মানুষের হৃদস্পন্দন আর শেকড়ে ফেরার এক বিশাল আখ্যান। হাজার বছরের ঐতিহ্য এবং অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধনে চীন আজ কিভাবে সেজেছে। লাল লণ্ঠনের আলো আর ড্রাগন ডান্সের আড়ালে লুকিয়ে থাকা সেই সমৃদ্ধ সংস্কৃতির গল্প শুনব আজ। প্রিয় দর্শক, RTV এবং চায়না মিডিয়া গ্রুপ CMGর বিশেষ আয়োজন চায়না ফোকাস অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি শাহানশা রাসেল। আজকের আমাদের আলোচনার বিষয় বসন্তের আবাহনে চীনা সংস্কৃতি এবং আগামীর বিশ্ব। আজ আমার সঙ্গে আলোচনার জন্য যিনি আছেন উপস্থিত, পরিচয় করিয়ে দিই তার সঙ্গে। আমার সঙ্গে আছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। জনাব রফিক, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকে অনেক ধন্যবাদ। জনাব রফিক সাহেব, আমি প্রথমেই যেটা জানতে চাই, চীনা নববর্ষের এই যে ঐতিহ্যগত গুরুত্ব, এটা যদি একটু আমাদের সঙ্গে একটু ব্যাখ্যা করেন, এবং এখন আধুনিক চীনে এই উৎসব উদযাপনে কি ধরনের পরিবর্তন এসেছে? চীন বিশাল এক দেশ, অনেক বেশি পুরনো ঐতিহ্য সংস্কৃতি নিয়ে তারা এগিয়ে আছে। 5000 বছরের বেশি পুরনো তাদের ঐতিহ্য সংস্কৃতি, এবং এর মধ্যে সবথেকে বড় যে উৎসব রয়েছে সেটা হচ্ছে বসন্ত উৎসব। এই বসন্ত উৎসবের মূল লক্ষ্য যেটা হচ্ছে, এই উৎসবের মাধ্যমে প্রাচীন চীনের যে গুরুত্বপূর্ণ যে ঐতিহ্য বা তাদের যে ইতিহাস কালচার, সেগুলিকে পুনরুজ্জীবিত করা। এই বসন্ত উৎসবের অন্যতম একটা লক্ষ্য হচ্ছে যে চীন আয়তনে বিশাল বড় এক দেশ, প্রয়োজনের তাগিদে দেশের গণ্ডি পেরিয়ে অনেকে বিদেশে পাড়ি দিচ্ছে চীনকে আরও বেশি মানুষের কাছে তুলে ধরার জন্য। কিন্তু এই বসন্ত উৎসবের সময় যে যেখানেই থাকুক না কেন, তারা তাদের পরিবারের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য বা পারিবারিক যে পুনর্মিলনী, সেটা করার জন্য কিন্তু তারা চীন দেশে ফেরত আসে। তারা একসঙ্গে একটা ডিনারের আয়োজন করে, যেটা আমরা সাধারণত বলি যে অনেকটা ক্রিসমাস ইভের মতো। বসন্ত উৎসবের আগের দিন সন্ধ্যায় রিইউনিয়ন ডিনার, সেই সময় তারা একসঙ্গে মিলিত হয় এবং সকলের সঙ্গে যেই আত্মীয়তার সম্পর্ক, বয়োজ্যেষ্ঠের প্রতি যে শ্রদ্ধা সম্মান ভালোবাসা, সেই বিষয়গুলিকে তারা নতুন করে আবার তুলে ধরে। চীনের সবচেয়ে বড় যে উৎসব, সেটাই কি বসন্ত উৎসব? চীনের অনেক বেশি উৎসব রয়েছে, তার মধ্যে সবথেকে বড় উৎসব হচ্ছে এটি। এবং এই উৎসবের সময় সমস্ত চীন একদম নতুন সাজে সজ্জিত হয়। যে কথাটি আপনি বলেছেন যে আধুনিকতার ছোঁয়ায় এর সাজ কিন্তু আরও পরিবর্তন হয়েছে, বাট এই সাজের সময় বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে চীন দেশের মানুষ লাল রঙকে খুব বেশি পছন্দ করে, তাদের বাড়িঘরকে নতুন করে সাজসজ্জা করে, এবং যেটাকে আমরা বলতে পারি যে পরিষ্কার পরিচ্ছন্ন করে। লণ্ঠনের কথা আপনি নিজেই বলেছেন, সেই বিষয়গুলো রয়েছে। এবং ঐতিহ্যগত কিছু বিষয় আছে, ড্রাগন ডান্স এবং সিংহের যে ডান্স, এই বিষয়গুলো। তো এইভাবে করে এখন আধুনিকতার কারণে এই বিষয়গুলো আরও বেশি ত্বরান্বিত হয়েছে, উন্নত হয়েছে। এবার 17ই ফেব্রুয়ারি চীনা নববর্ষ, এবং এই সময়টাতে পারিবারিক পুনর্মিলনীর মাধ্যমে চীনা সংস্কৃতির যে দিকটা ফুটে ওঠে, সেটা যদি আপনি একটু আমাদের সঙ্গে আলোচনা করেন। আসলে বিষয়টা যেটা বলেছি আমি, সেই বিষয়টা এরকম যে পুনর্মিলনী বলতে যে যারা কাজের প্রয়োজনে বা পড়াশোনার প্রয়োজনে, যে কোনো বিশেষ প্রয়োজনেই শহরের বাইরে বা পরিবারের বাইরে থাকে, তারা প্রত্যেকে এই সময়টাতে ফেরত আসে। ফেরত এসে যে বাংলাদেশের সঙ্গে বা অন্যান্য কালচারের সঙ্গে একটা মিল রয়েছে, তারা কিন্তু তাদের বয়োজ্যেষ্ঠকে সম্মান শ্রদ্ধা করা, সেই বিষয়টি থাকে। এবং আরও একটি বিষয় থাকে যে তাদের যে পূর্বপুরুষ হাজার বছর আগে যারা এখন পৃথিবীতে নেই, চলে গিয়েছে, তাদের কিছু রীতিনীতি, তাদের কিছু আচার ব্যবহার, সেই ব্যবহারগুলো কিন্তু যে নতুন ইয়াং জেনারেশন আসছে তাদের কাছে তুলে ধরা এবং তাদের কাছে গল্প বলা, যে আমাদের এক সময়
দাদা দাদি বা তার পূর্বপুরুষগণ যেভাবে তাদের জীবনযাপন করতো, তাদের যে কালচারাল এক্সচেঞ্জ, সেই বিষয়গুলো কিন্তু তাদেরকে শিক্ষা দিচ্ছে, তাদের সঙ্গে কথা বলছে, অর্থাৎ তাদের পুরনো ঐতিহ্যকে ধরে রাখার একটা বিশেষ চেষ্টা। এই বছর চীনা, প্রতি বছরই তো চীনা এক একটা লুনার নিউ ইয়ার যেটাকে আমরা বলছি, যে এবার কি ঘোড়া বছর, রাইট। এর আগে ছিল সর্প বর্ষ। জি জি, এর আগে ছিল সর্প বছর। তো ঘোড়া বছর আসলে 12টা মাসে, এই 12টা মাসে ঘুরে ঘুরে এক একটা পশু বা অ্যানিমাল এটা আসে। এবছর যেটা আসছে সেটা হচ্ছে ঘোড়া বছর, এবং এই ঘোড়া বছরটাতে তারা বলছে বা চিন্তা করছে যে ডেভেলপমেন্টের অনেক বড় একটা পরিবর্তন আসবে। যেমন ঘোড়া শক্তির প্রতীক বা উন্নয়নের প্রতীক বা স্পিড, দ্রুত কোনো কিছু এগিয়ে যাওয়ার প্রতীক। জি জি, এই বিষয়টাকে তারা ওভাবে চিন্তা করছে। সো এটা ঘোড়া বছর, জি। এবং এটাকে চীনা ভাষায় বলছে মা, অর্থাৎ হর্স। বাংলাদেশে আমরা নববর্ষ পালন করে থাকি এবং চীনারা চীনা নববর্ষ পালন করে। আমি একটু জানতে চাই যে বাংলাদেশের নববর্ষ উদযাপন এবং চীনা নববর্ষ উদযাপনের মধ্যে মিল বা অমিলের জায়গাগুলো কোথায় কোথায় আছে? উদযাপনের দিক থেকে সময়কালের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের বাংলাদেশের নববর্ষটা সাধারণত ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 14ই এপ্রিলে হয়ে থাকে। আর চীনা নববর্ষটা, এই বসন্ত উৎসব যেটা, সেটা হচ্ছে আপনার ইংরেজি ক্যালেন্ডারের জানুয়ারির শেষে ফেব্রুয়ারির মাঝখান থেকে শুরু হয় এই সময়টা। এবং ব্যাপ্তিকালের কথা যদি চিন্তা করি, তাহলে হচ্ছে আমাদের পহেলা বৈশাখ একদিন ব্যাপী হয়ে থাকে, এবং চীনের এই বসন্ত উৎসবটা কিন্তু একটু দীর্ঘ লম্বা, সর্বনিম্ন 15 দিন, কোনো কোনো জায়গাতে এর বেশি হয়ে থাকে। এই সময় কিন্তু সমস্ত চীন একদম মানে প্রায় বেশিরভাগ দোকানপাট বা প্রয়োজনীয় জিনিসপত্র বন্ধ থাকে। আগে থেকেই আপনাকে প্রিজার্ভ করে রাখতে হবে, সংরক্ষণ করে রাখতে হবে, ইমার্জেন্সি ঔষধপত্র ছাড়া। আর পোশাক আশাকের দিক থেকে, মিলের দিক থেকে তারাও লাল বা অন্যান্য রংটাকে খুব বেশি পছন্দ করছে। আমরা যেমন পয়লা বৈশাখে লাল বা সাদা এটাকে চিন্তা করছি। আবার বাংলাদেশের পয়লা বৈশাখে যেটা হয় মঙ্গল শোভাযাত্রা, আর ওদের কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে লায়ন ডান্স বা ড্রাগন ডান্স। তো এইরকম কিছু পার্থক্য দেখা যাচ্ছে। সব মিলিয়ে দুটো উৎসবই বেশ উৎসব মুখর এবং জাঁকজমকভাবে হয়ে থাকে। চীন এবং বাংলাদেশের এই যে সম্পর্ক, এটাও দীর্ঘদিনের, 1000 বছরের ইতিহাস আছে, কিন্তু 50 বছরের যে কূটনৈতিক সম্পর্ক স্বাধীনতার পরে, সেটা আমরা উদযাপন করলাম 2025-এ। তো আমি যেটা জানতে চাই, চীন এবং বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে কিভাবে ব্যবসায়িক এবং উদ্ভাবনী সক্ষমতাকে বাড়ানো সম্ভব? আপনি যদি কারোর সঙ্গে কোনো ব্যবসা বাণিজ্য করতে চান বা উদ্ভাবনী বিষয়গুলোকে আরও বেশি উন্নত করতে চান, তাহলে আমি বলবো যে সেই দেশের ওদের আচার আচরণ বা যেটাকে আমরা রীতিনীতি বলতে পারি, বিহেভিয়ার, এইসব জানার কোনো বিকল্প নেই। আর কোনো দেশের আচার আচরণ, ঐতিহ্য, কালচার, এইসব যদি আমাকে জানতে হয় তাহলে ভাষার কোনো বিকল্প নেই। সেই দিক থেকে চীনা ভাষা শেখার গুরুত্ব খুব বেশি। অর্থাৎ দুটি দেশের মাধ্যমে, দুটি দেশের মধ্যে যদি আপনি কোনো সেতু বন্ধন করতে চান, তার প্রথম শর্ত হচ্ছে সেই দেশের ভাষা জানতে হবে। চীন প্রযুক্তিগত জায়গা থেকে চরম উৎকর্ষতার সাধন করছে এবং বলা যায় যে প্রযুক্তির জায়গা থেকে উৎকর্ষতার শীর্ষে তারা অবস্থান করছে। তারা AI প্লাস নামক একটা টার্ম ইউজ করছে, সেটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন। আসলে AI প্লাস যেটা এখন সারা পৃথিবীতেই সবাই খুব মানে পরিচিত একটা টার্ম, সেটা হচ্ছে লাইক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেক্ষেত্রে চাইনিজ যে AI প্লাসের কথা বলেছেন, তাদের চিন্তাধারা হচ্ছে যে মেডিকেল টেকনোলজিকে AIর মাধ্যমে একদম শহর থেকে গ্রাম অঞ্চলে খুব দ্রুত পৌঁছে দেওয়া। এবং এআইয়ের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে চীনে আপনার হসপিটালগুলোতে চিকিৎসা ব্যবস্থা করা এবং সেক্ষেত্রে বেড অ্যালোকেশন করা, যে আপনি কোন বেডটাতে যাবেন বা কোথায় থাকবেন সেগুলি করা যাচ্ছে। এরপরে এর মাধ্যমে নিউরোলজি থেকে শুরু করে এক্স-রে, সিটি স্ক্যান, এগুলি কিন্তু তারা খুব বেশি উন্নত করেছে। এবং এই AI টেকনোলজির মাধ্যমে তারা 3টি জিনিসকে বলছে: নির্ভরতা, দক্ষতা এবং প্রতিরক্ষা। এই 3টা বিষয় তারা কিন্তু এই যে হেলথ সেক্টরে, অর্থাৎ চিকিৎসা খাতে তারা অনেক ভালোভাবে ইমপ্লিমেন্ট করেছে বা বাস্তবায়ন করছে এবং করার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে মানুষের চিকিৎসা ব্যবস্থা শহর থেকে গ্রামে পৌঁছানোটা খুব সহজ হয়ে গিয়েছে এবং খুব দ্রুত গতিতে মানুষ পাচ্ছে। জনাব রফিকুল ইসলাম, যে বিষয়টা জানতে চাচ্ছি, চীনা সিনেমা, সংস্কৃতি, ভাষা বা সঙ্গীত শেখার প্রতি বাংলাদেশি তরুণদের
আগ্রহ কিভাবে সাংস্কৃতিক সেতুকে নির্মাণ করতে পারে এবং এটাকে আরও বলিষ্ঠ করতে কি ধরনের ভূমিকা আরও নেওয়া যায়, যা এখনও বিদ্যমান আছে বা এর চেয়ে বেশি চিন্তা করার আছে? আমি যদি এ বিষয়ে কথা বলি তাহলে আমি চীনা ভাষার গুরুত্বের কথা আগে বলতে চাই। কারণ আপনি যদি ভাষা শিখতে পারেন, ভাষা জানতে পারেন, তাহলে কিন্তু আপনি তাদের বিভিন্ন যে ঐতিহাসিক নাটক, সিনেমা বা গল্প বা কোনো পৌরাণিক বিষয় যেটা বইয়ে লিপিবদ্ধ আছে আপনি সেটা পড়তে পারবেন। আর যদি নাটক বা সিনেমার কথা বলেন সেটা কিন্তু অনেকটা, বা গান বাজনার কথা বলেন সেটা কিন্তু অনেকটাই আপনার ইমোশনাল একটা বিষয়। যেটা আমি বুঝতে পারি বা আমি যেটা উপলব্ধি করি সেটা হচ্ছে মানুষের শ্রবণ শক্তিটা খুব বেশি কাজ করে কোনো কিছু মনে রাখার জন্য বা মুখস্থ করার জন্য। অর্থাৎ চীনা গান বা চীনা নাটক বা সিনেমা এইসব যদি খুব বেশি বেশি প্রচার করা হয় সাবটাইটেল সহ, তাহলে কিন্তু মানুষ খুব দ্রুত তাদের যে ভাষা বা ঐতিহ্য বা সাংস্কৃতিক বিষয়গুলো খুব সহজে মনে রাখতে পারবে। এবং আজকাল দেখতে পাচ্ছি যে ইয়াং ছেলে মেয়েদের সাথে শুরু করে অন্যান্য সবার মধ্যেই চীনা সঙ্গীত বা চীনের গান বাজনা, পপ সঙ্গীত এইসবের প্রতি কিন্তু আমাদের দেশের তরুণ সমাজের অনেক বেশি আগ্রহ বেড়েছে। এখন প্রায় জায়গায় শুনতে পাই যে অনেকে দেখছি যে চীনা ড্রামা দেখছে বা চীনা ভাষা ছোট ছোট গানের অংশ বা গানের কলি যেটাকে আমরা বলি সেটা বলছে। তো এর মাধ্যমে কিন্তু এক্সচেঞ্জ প্রোগ্রাম করা যেতে পারে। এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে সাবটাইটেলের মাধ্যমে তাদের কিছু নাটক বা সিনেমা যদি আমাদের টেলিভিশন বা মিডিয়াতে প্রচার করা হয়, এতে করে চীনের ভাষা সম্পর্কে, তাদের ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ আরও বেড়ে যাবে। ঠিক একইভাবে আমাদের যে কিছু বিষয় আছে নাটক, সিনেমা বা আমাদের ঐতিহ্যগত বেশ কিছু বিষয় রয়েছে, সেগুলো যদি আমরা চীনা ভাষায় ট্রান্সলেশন করে যদি তাদের জন্য ব্যবস্থা করি, তারাও আমাদের বিষয়টা জানতে। অর্থাৎ এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু আমরা ভাষার আদান প্রদানের মাধ্যমে কিন্তু এক এক দেশের ঐতিহ্য, সংস্কৃতি এগুলোকে জানতে পারি। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে চাইনিজ কালচারাল সেন্টারের মনে হয় একটা অত্যন্ত দরকার, যেইখানে আসলে এই জাতীয়, যেমন আমরা জার্মান কালচারাল সেন্টার দেখেছি যে সেইখানে জার্মান সিনেমা, নাটক, গান আমরা গেলেই দেখতে পাই, বা এরকম একটা সেন্টার কি থাকা জরুরি কিনা, বা এটা এখন সময়ের প্রয়োজন কিনা? ভালো এবং সঠিক কথা বলেছেন, আপনার সঙ্গে আমি পুরোপুরি একমত। এই ধরনের শুধু একটাই না, অনেক জায়গাতে বিভিন্ন শহর থেকে শুরু করে গ্রাম অঞ্চলেও এ ধরনের একটা সেন্টার বা প্রতিষ্ঠান হওয়া প্রয়োজন। কনফুসিয়াস ইনস্টিটিউট, যার মাধ্যমে চীনা ভাষা বা তাদের কালচার সম্পর্কে শেখানো হয়। বাট এটাকে যদি আরও ব্যাপকভাবে আমরা ছড়িয়ে দিতে চাই বা আমরা তার সম্পর্কে আরও জানতে চাই, তাহলে আপনার কথার সঙ্গে আমি পুরোপুরি একমত যে চীনা কালচারাল সেন্টার নামক যদি কিছু প্রতিষ্ঠান বা কোনো সেন্টার করানো হয়, তাতে আমি মনে করি যে এটা আরও বেশি ভালো কাজ করবে বা আমরা তাদের সম্পর্কে আরও বেশি জানতে পারবো। চীনার শিক্ষা এবং বাংলাদেশের শিক্ষার মধ্যে কিভাবে এক ধরনের বিনিময় বা ব্রিজ তৈরি করা যায়? এবং আমরা জানি যে এখন বিশ্বের টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোর মধ্যে চাইনিজ ইউনিভার্সিটি নাম্বার 1, নাম্বার 2 এর মধ্যে চলে এসেছে। তো এই জায়গা থেকে আমাদের আসলে অনেক কিছুই নেয়ার আছে। কিভাবে এই কোলাবোরেশন? নিঃসন্দেহে আপনি যে কথা বলেছেন ঠিক একই নিউজটা আমি গত 10 দিন আগে দেখেছি, যে হার্ভার্ড ইউনিভার্সিটিকে পেছনে ফেলে চীনের চচিয়াং ইউনিভার্সিটি তার উপরে চলে এসেছে। এই বিষয়টা বেশ আলোচনায় এসেছে। এবং আমি যেহেতু বলেছি আমি দীর্ঘ 10 বছরের বেশি চীন দেশে ছিলাম, সেখানে পড়াশোনা করার সুযোগ হয়েছে আমার। তো লম্বা সময় থাকার কারণে চীনের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা একদম আধুনিকতার ছোঁয়ায় ভরপুর। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট থেকে শুরু করে তাদের যে ডেভেলপমেন্ট, তার সঙ্গে যদি আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি বা হাঁটতে পারি, তাহলে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। এবং বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি যদি এক্সচেঞ্জ প্রোগ্রাম করানো যায়, বাংলাদেশের শিক্ষার্থীরা চীন দেশে পড়তে যায় এবং চীন দেশের কিছু শিক্ষার্থী বাংলাদেশে আসে, সেই ক্ষেত্রে আমাদের একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম হতে পারে। চীন সরকারকে ধন্যবাদ জানাই, বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই, কারণ হচ্ছে আমাদের চীনের বিশ্ববিদ্যালয় অর্থাৎ চীনা সরকারের মাধ্যমে কিন্তু প্রতি বছর বাংলাদেশের প্রচুর পরিমাণের বৃত্তির ব্যবস্থা করছে, অর্থাৎ ফুল স্কলারশিপ দিয়ে চীন দেশে এখন আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা পড়তে যাচ্ছে। সেখানে যাওয়ার সৌভাগ্য আমারও হয়েছিল, আমিও ঠিক একইভাবে গিয়েছিলাম। তো এই বিষয়গুলোকে যদি আরেকটু বাড়ানো যায়,
আশা করছি আমরা আমাদের দুদেশের কূটনৈতিক সম্পর্ক আরও ভালো হবে এবং দুদেশের সরকারের মধ্যে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আরও বেশি আমরা যদি কাজ করতে পারি এবং বেশি বেশি শিক্ষার্থী আমাদের বাংলাদেশ থেকে চীন দেশে পড়াশোনা করতে যেতে পারে এবং তারা সেখান থেকে পড়ে এসে তারা ওখানে কি শিখলো বা তাদের শিক্ষা ব্যবস্থাগুলো কীরকম সেই বিষয়গুলো যদি আমাদের সঙ্গে যারা আছে শিক্ষার্থী তাদের সঙ্গে শেয়ার করে তাহলে কিন্তু আমরা খুব সহজেই চীন দেশের শিক্ষা সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবো এবং আগ্রহ বাড়তে থাকবে। কারণ এখন অর্থনৈতিক কথা বলতে গেলে যে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট বলতে চীন, ফার্স্ট স্টেট ইকোনমি বলতে আমরা চীনকে বুঝি। আপনি যেটা বলেছেন যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এখনই আসলে সময় চীনের সঙ্গে আমাদের সেতু বন্ধন অলরেডি আছে, এই বন্ধনকে আরও দৃঢ় করা, আরও শক্ত করে ধরে রাখা এবং তাদেরকে অনুসরণ করে সাথে থেকে যদি আমরা কিছু ওখান থেকে শিখতে পারি এবং সেটা আমাদের দেশে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে একদিন আমরাও হয়তো চীনের মতো না হলেও তার কাছাকাছি বলতে পারবো যে এখনও আমরা উন্নতির শিখরে যাচ্ছি বা উন্নতির শিখরে আছি। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, আপনি সময় দিয়েছেন। আবারও দেখা হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, চীনা নববর্ষ হাজার বছরের সংস্কৃতির এক ঐতিহ্যের জীবন্ত অভিব্যক্তি। চীনের হাত ধরে বিশ্ব এক নতুন অর্থনৈতিক এবং সাংস্কৃতিক মেলবন্ধনের দিকে এগিয়ে যাচ্ছে। এই পারস্পরিক সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় আমাদের আগামীর পৃথিবীকে আরও সমৃদ্ধ করবে। আজ এ পর্যন্তই। এই শুভকামনায় শেষ করছি। চাইচিয়েন।